যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতেই আমি ওনাকে বলে দিই আমি অন্য কাউকে ভালোবাসি। উনি চুপ করে সোফায় বসে পড়েছিল। একটি বারও এসে বিছানায় আমার পাশে বসেনি, একবার জিজ্ঞাসা করেনি তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম। আমি আবার বলেছিলাম ঘুমের মাঝেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না। উনি মনে হয় কথা দিতে রেগে যান। উনি উঠে এসে আমার সামনে দাঁড়ান। ওনার চোখগুলো লাল হয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। হঠাৎই উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করেন, ওই আপনি কি মনে করেছেন আমাকে? আমাকে কি মাতাল অভদ্র মনে হয়? ঘুমের মাঝেও যেন আপনাকে না স্পর্শ করি। এর মানে কি আমি কি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব? তারপর আরও কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যায়। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালা দিয়ে বারান্দার দিকে তাকাই। দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পরপর চোখ মুছতে ব্যস্ত। বিয়ে ঠিক হওয়ার পর ভাবির মুখে শুনেছিলাম ছেলেটা খুব ভালো অবন্তী, দেখো তোমাকে অনেক আগলে রাখবে, জীবনে অনেক সুখে থাকবে। তখন ভাবির কথাটা তেমন আমলে নিইনি, কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষে এইভাবে কাঁদতে পারে। আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দেই হয়েছে। হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয়, এটা যদি ওনার মা জানতে পারেন তবে খুবই কষ্ট পাবেন। ওনার মা ক্যান্সারের সাথে লড়ছিল, কবে মারা যায় কোনো ঠিক নেই। তাই সবসময় আমাকে বলতো আমাকে আপনার পছন্দ না, এটা ঠিক আছে, তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন, কখনো মায়ের অযত্ন করবেন না। উনি কথাটা এত করুণভাবে বলছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল। ওনার চোখেও বেদনার জল ঝলমল করছিল। চোখের পানি আড়াল করতেই উনি আমার সামনে থেকে চলে যায়। আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন। একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন। আমি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিলাম। উনি এত তাড়াতাড়ি ঘরে ঢুকেন যে আমি আর ফোনটা রাখার সুযোগ পাইনি। উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে নেয়। তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আছাড় দেন যে ডিসপ্লে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন, আপনার বাবা আপনাকে বিনা টাকায় এ বাড়িতে পাঠায়নি, দেনমোহরে 2 লাখ টাকা দিতে হয়েছে, বিয়ের গহনা আর অন্য খরচ বাবদ 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়েছে। 10 বছরের সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকে এই বাড়িতে এনেছিলাম। এর কোনো শুকরিয়া আপনি আদায় করেছেন? কি চেয়েছিলাম আপনার কাছে? মোহরানার টাকা পরিশোধ করার পর আপনার উপরে আমার সম্পূর্ণ হক ছিল, তবুও এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি। বিয়ে করে আনার পর এই বাড়ির ছোট বড় কাজগুলো করার আপনার দায়িত্ব ছিল, কিন্তু তাও কোনোদিন আপনাকে কিছু বলিনি। শুধু বলেছিলাম মাকে একটু দেখে রাখবেন। আর মাত্র 1 ঘন্টা আগে তার খারাপ লাগার কথা বলেছে মা আমাকে ফোন দিয়ে। আমি অফিস থেকে চলে আসছি, আর আপনি একটু পাশের রুমে গিয়েও দেখতে পারেননি আমার মা কেমন আছে? আর দেখতেও হবে না আপনাকে। দেনমোহরের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, আপনাকে আমার প্রয়োজন নেই। তারপর উনি হনহন করে চলে যায়। আমি কখনো এত কষ্ট পাইনি ওনার কথায় যতটা কষ্ট পেলাম। আসলেই তো এই বাড়িতে আমার 1000টা দায়িত্ব, আর আমি কিনা ওনার একটা আবদার পূরণ করতে পারলাম না। আর কি যেন বলেছিল, 10 বছরের জমানো ভালোবাসা মানে কি আসলে? যেদিন থেকে যৌবনে পদার্পণ করেন তখন থেকে যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারেন, আমি কিনা তাকে একটি বারের জন্য ভালোবাসতে পারিনি, তার একটা আবদারও পূরণ করতে পারিনি। ধপাস করে ফ্লোরে বসে পড়ি। আমার চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল। সেই প্রথম আমি মন ভরে কান্না করি। হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজে আমার হুঁশ ফিরে। তাড়াতাড়ি ঘর থেকে বের হই। দেখি উঠানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, আর উনি শাশুড়ি মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন। কি হয়েছে দেখার জন্য দৌড়ে যাই। দেখি আমার শাশুড়ির জ্ঞান নেই। বুঝতে বাকি রইল না যে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি উনাকে কেবল আমিও যাব কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসি। তাড়াতাড়ি বোরকাটা পরে রুম থেকে বের হই। আম্মাকে গাড়ির পিছনের বড় সিটটাতে লম্বা করে শোয়ানো হয়েছে, আর মাথাটা আমার স্বামীর কোলের উপর রাখা। আমিও গাড়িতে উঠতে পারি। গিয়ে ওনার পাশে বসে বলি, আপনি সামনে চলে যান, আমার মাথাটা আমার কোলে দিন। উনি কোনো কিছু না বলে আমার দিকে রক্ত চোখে তাকান। ওনার চাওয়াতে নিষিদ্ধ স্পষ্ট। বাধ্য হয়ে আমি পিছনের সিটে গিয়ে বসে পড়ি। আম্মাকে হসপিটালের জরুরি বিভাগে ঢুকানো হয়, আর উনি পুরো বারান্দা জুড়ে পায়চারি করছেন। আমি বসে থাকতে পারছি না, কেননা উনি হাঁটতেছেন। এই অবস্থায় যদি আমি বসে আরাম করি তবে উনি হয়তো আবারও কষ্ট পাবেন। আমি এগিয়ে গিয়ে ওনাকে বসতে বলি। এতে উনি বড় বড় চোখ করে আমার দিকে তাকান। আমি ভয়ে আর কিছুই বলিনি, দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি। পরে লোহার লম্বা চেয়ারটায় গিয়ে উনি বসেন। আমিও ওনার পাশে গিয়ে বসি। হাতটা এগিয়ে ওনার কাঁধে রাখতে মন চাইছে, কিন্তু ভয়ে এগোতে পারছিলাম না। মন চাইছিল ওনার বুকে মাথা রেখে কতক্ষণ কান্না করি। হয়তো উনি এতে কিছুটা হলেও ভরসা পাবে, আর আমারই একটু ভালো লাগবে, কিন্তু অতটা সাহস আমার তখন নেই। তবুও কাছুমাছু করে ওনার পাশে গিয়ে চেয়ার টেনের সামনে বসি। মনে মনে ভাবতে থাকি আমার এমন কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া অনেক জরুরি, কিন্তু হাসপাতালে তো আর পায়ে ধরে মাপ চাওয়া যায় না। আর স্বামীর কাছে স্ত্রী ক্ষমা চাইতে হলে পায়ে ধরতে হয় না। আলতো করে হাতটা ধরে 2 ফোঁটা চোখের জল ফেললেই যথেষ্ট।
অথবা ছোট্ট বিড়াল ছানার মতো করে স্বামীর বুকে মুখ লুকিয়ে দিলেই হয়। হয়তো প্রথমে স্বামী স্ত্রীর দিকে একটু গরম নজরে তাকাবে, তবে তখন স্বামীর চোখের দিকে অসহায়ের মতো তাকালেই হয়ে যায়। একটা লম্বা সময় নিয়ে কোনো মেয়ে যদি তার প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকে, তবে সেই ছেলেটা যত রাগী হোক না কেন সে অবশ্যই গলে যাবে। অতঃপর শক্ত করে জড়িয়ে বুকের সাথে মিলিয়ে গেলেই সব শেষ। কিন্তু আমার ক্ষেত্রে মোটেও এমন সুযোগ ছিল না, কেননা ওনার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না। কোনোদিন একটু সময় নিয়ে ওনার সাথে কথাও বলিনি। তবে ভাবলাম একটু চেষ্টা করলে ক্ষতি কি। ওনার ডান হাতটা টেনে দুই হাতের মধ্যে নিলাম। উনি কিছুই বললেন না, এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি চিন্তায় উনি এই বিষয়টি খেয়াল পর্যন্ত করেননি। আমি ওনার দৃষ্টি আমার দিকে ফেরাতে চেষ্টা করলাম। ওনার হাতটা শক্ত করে আমার দুই হাতের তালুর মধ্যে নিলাম। তাতেও কোনো কাজ হয়নি দেখে আমি নিজেকে ওনার একদম কাছে নিয়ে গেলাম। ওনার কাঁধে মাথা রেখে ওনার বাহু দুটো জড়িয়ে ধরলাম। এবার উনি আমার দিকে তাকালো। আমি ওনার চোখের দিকে তাকিয়ে নিজের ঠোঁটগুলো বারবার বাঁকাতে লাগলাম, আর ঘন ঘন ঢোকর গিলতে গিলতে একটা করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কি ভাবলো জানি না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পাতা দুটো এক করতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উনি বাম হাত দিয়ে চোখ মুছে নিয়ে আমার হাতের তালুর পিঠটা চেপে ধরে রাখলো। আমার কাছে কেমন লাগছিল সেটা আমি আজও কল্পনা করতে পারি না। কোনো একটা অজানা অনুভূতি এসে গ্রাস করেছিল আমাকে। ওটাই ছিল আমার প্রথম স্পর্শ। প্রিয় মানুষটার কাছে প্রতিটা নারী হয়তো এমন একটা স্পর্শের আশায় থাকে, তবে আমাদের মধ্যে একে অপরের প্রিয় হওয়ার মতো কোনো সম্পর্কই তখন ছিল না। তাই ওই সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরক্ষণেই উনি আমার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন, চেয়ার থেকে উঠে সামনে চলে গেলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়েছিলাম। উনি একবারের জন্য আর আমার দিকে ফিরে তাকায়নি। একটু পর ডাক্তার রুম থেকে গোমরা মুখে বেরিয়ে আসে। আমার স্বামী দৌড়ে ওনার কাছে যান, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওনার দিকে। ওনার সে করুণ চোখের দৃষ্টি আজও আমার চোখে ভেসে ওঠে। অতঃপর ডাক্তার ওনার কাঁধে হাত রেখে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কিছু একটা বলতে থাকে। আমি উঠে সেখানে যাই শোনার জন্য, কিন্তু ডাক্তার যা বলল তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ডাক্তার ওনার কাঁধে হাত রেখে বলেন, সরি স্যার, আপনার মায়ের লিভার ক্যান্সার হয়ে গেছে। হয়তোবা আর বেশি হলে 40 দিন বাঁচবে। পরীক্ষা করলে পুরো শিওর হওয়া যাবে। কথাটা শুনেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, আর উনি যেন কাঁদতে ভুলে গেলেন। রবটের মতো মেপে মেপে কয় কদম এগিয়ে এসে আবার চেয়ারটাতে বসেন। হাত দুটোর কোনোই হাঁটুতে ভর দেয়। 10টা আঙুল দিয়ে পুরো মুখটা আড়াল করে নীরবে কাঁদতে লাগেন। আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। গিয়ে ওনার পাশে বসলাম। ওনার কাঁধে হাত দিয়ে বলতে লাগলাম, সরি, আই ভেরি সরি, প্লিজ প্লিজ। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওনার বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখলাম। উনি বলতে লাগলেন, কেন এমন হয় আমার সাথে? সবসময় কেন এমন হয়? এই জীবনে কি কখনো সুখ পাবো না আমি? কেন এমন হয় বারবার? কেন? বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়েন। আমি ওনার মাথাটা আমার কাঁধে রেখে মাথায় হাত বোলাতে রাখি আর সান্ত্বনা দিয়ে বলতে থাকি, আমার কিচ্ছু হবে না, একদম চিন্তা করবেন না। হঠাৎই উনি আমাকে ধাক্কা দিয়ে উঠে পড়েন। আমিও এগিয়ে যাই ওনার সাথে সাথে। মায়ের জ্ঞান অনেক আগেই ফিরেছে, কিন্তু খুব শীঘ্রই পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো। তখন রাত 10টা বাজে। আম্মাকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 11টা বাজে। উনি নিজ হাতে আম্মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে চলে আসে। রাত প্রায় 1টার দিকে আমার একবার ঘুম ভেঙে যায়। দেখি উনি সোফায় নেই, ঘরের দরজা খোলা। আমি উঠে গিয়ে ওনাকে খুঁজতে থাকি। অবশেষে ছাদে গিয়ে ওনাকে পাই। দেখি দেয়ালে ঠেস দিয়ে বসে কাঁদতেছে। আমি খুঁজে পাই না উনি এত কাঁদেন কি করে। একটা ছেলে যে এত কাঁদতে পারে ওনাকে না দেখলে বুঝতামই না। হয়তোবা ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে, সারা জীবন সংগ্রাম করে আসছে একা একা। জীবনের পথ চলাতে মা একমাত্র সঙ্গী ছিল, আর তিনি ছেড়ে চলে যাবেন এই ভাবনায় এত কান্না। আমি ওনার পাশে গিয়ে বসতেই উনি কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বলতে লাগলো, এত রাতে ছাদে এসেছেন কেন? যান ঘরে গিয়ে ঘুমান। আমি কোনো কথা বলিনি, তাই উনি আর কিছু বলল না, ওইভাবেই বসে রইল। আমি ওনার দিকে আরেকটু এগিয়ে গেলাম। ওনার হাতটা জড়িয়ে ধরে মাথাটা ওনার কাঁধে রাখলাম, আর উনি সাথে সাথেই উঠে অন্য দিকে চলে গেলেন। আমি আবারও ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন চাইছিল একবার ওনার বুকে মাথা রেখে চোখের জলে ওনার বুকটা ভিজিয়ে দিতে, এতে যদি উনি আমাকে ক্ষমা করেন। সেই ভাবনা থেকেই ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে হালকা ধাক্কা দিলেন। আমি আরও জোরে জড়িয়ে ধরলাম। উনি জোরে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলেন। আমি আবারও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি এবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত ওঠাতে আমাকে থাপ্পড় দিতে নাই, আবার হাতটা গুটিয়ে নিয়ে সরি বলে চলে যায়।
সিঁড়িঘরের কাছে গিয়ে দেয়ালে একটা ঘুষি মারে। আমি বুঝতে পারি উনি আমাকে থাপ্পড় দিয়ে যে রাগটা কমাতে চেয়েছিলেন সেটা দেয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করছেন। আমি চাঁদের আলোতে খোলা ছাদে বসে কাঁদতে থাকি। একটু পর আমার ভয় লাগতে শুরু করে যে এত রাতে ছাদে একা, তাই ঘরে চলে যাই। এতক্ষণ উনি আবার ঘুমিয়ে পড়েছেন, সোফায় শুয়ে আছেন একেবারে জড়সড় হয়ে। হয়তো শীত লাগছে, ঘরে একটাই কাঁথা আর সেটা আমি দখল করে রেখেছি, তাই তিনি কাঁথা ছাড়াই ঘুমাচ্ছে। আমি কাঁথা এনে ওনার উপরে দিতেই ঘুমের ঘরে তার টান দিয়ে গায়ে জড়িয়ে নেন। খুব নিষ্পাপ লাগছে ওনাকে। সারাটা দিন কেমন জানি মায়া জমে গেছে ওনার প্রতি। সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে আছে। দেয়ালে ঘুষি দেওয়ার ফলে হাতটা কতটুকু ছিলে গেছে। আমার রুমে ফার্স্ট এইড বক্স ছিল, আমি সেখান থেকে একটু ভায়োডিন নিয়ে তুলা দিয়ে হাতে ঘষতেই উনি নড়ে ওঠে। কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছে, তাই পুরোপুরি উঠলেন না। কাজ শেষে আমি ওনার কপালে একটা চুমু দিয়ে গিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই। রান্না প্রায় শেষ, তখন শাশুড়ি আম্মা রান্নাঘরে আসেন। রান্না কতটুকু হয়েছে দেখে আমাকে রান্না শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান। রান্না শেষ করে শাশুড়ির রুমে যাই। উনি আমার হাত ধরে নিজের পাশে বিছানায় বসান আর এক নাগারে বলতে শুরু করেন, অবন্তী মারে, আমি কি আর বাঁচবো না রে? আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না। জানিস রে মা, ছেলেটা সেই ছোটবেলা থেকে বাবাকে হারাই। জানিস সেই অল্প বয়সেই কষ্ট করে কাজ করে, আবার পড়ালেখাও করে। আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য, আমি না করে দিই। ছেলেটাকে নিয়েই বেঁচে থাকি। ছেলেটা আমার আদরের চেয়ে কষ্টই বেশি পাইছে। বাপ মরার পর এলাকার লোকেরও আদর পাই না, আবার আমার বাপের বাড়ির আদরও পাই নাই। তারপরও কোনোদিন বলে নাই আমি কষ্টে আছি। আমি যখন যা চাইছি তাই দিছে। যেদিন তোকে দেখতে যাই অনেক ভালো লাগে তোকে। ছেলেটা একবারও বলেনি আমি আগে দেখি তারপর আমার মত জানাবো। শুধু বলেছিল, মা তুমি যা ভালো বুঝো তাই করো, আমার কিছু বলার নেই। তারপর তো তুই এই বাড়ির বউ হয়ে আসলি। আমি তোকে তুই তুই করে বলি, তাই রাগ করিস না আবার। তুই তো আমার মেয়ের মতোই। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, কোনো সময় কষ্ট দিস না রে মা। ছেলেটা আমার জীবনেও আদর পায়নি, তুই একটু আদর দিয়ে আগলাই রাখিস। দেখবি তোকে মাথায় তুইলা রাখবো। আমার জন্য কান্দিস না, আমি তো বুড়া হইয়া গেছি। বুড়া মানুষ তো মরণ লাগবেই, কত জোয়ান মানুষই মইরা যায়। আমি ওনার হাজারটা কথার বিপরীতে কি বলবো কোনো ভাষা পাইনি সেদিন। ওনাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকি। আমি আমার নিজের মাকেও কোনোদিন এত আপন করে পেয়েছি কিনা জানি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, পাগলি মা, কান্দোস কেন? বুড়া মানুষের লাইগা কাঁদলে কি হইব? তুই খালি আমার পোলাডারে দেখা রাখিস। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে দেয়। তার বদলে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। নিজের মায়ের থেকেও বেশি আপন তখন ওনাকে মনে হচ্ছিল। সেদিনের পর থেকে আমার স্বামীকে সবসময় মনমরা দেখতাম। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দেয়। আমি আবার আমার সেই পুরাতন সিমটা ইউজ করা শুরু করি। একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে রাতের বেলায় কল দেয় আর নানান কথা বলা শুরু করে। কবে স্বামীকে ডিভোর্স দিব, এতদিন কেন ফোন দিইনি, কেন ফোন অফ ছিল, দুনিয়ার সব কথা। আমি আবারও আমার বর্তমানকে ভুলে ওর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। আবার তার কথা ভাবতে থাকি। প্রায় আধা ঘন্টা কথা বলার পর হঠাৎ কারো ঘরে আসার শব্দ পাই। আমি ফোনটা না লুকিয়ে পিছনের দিকে ঘুরতেই দেখি আমার স্বামী অফিস থেকে ফিরেছে। উনি আমার ফোনে কথা বলার ব্যাপারটা দেখে ফেলে, কিন্তু কোনো রিয়াক্ট না করে শুধু কাপড় চেঞ্জ করে ঘর থেকে বের হয়ে যায়। আমি আবারও তার সাথে নিয়মিত কথা বলতে থাকি। আমার বয়ফ্রেন্ডের প্রতি আমার আবার মায়া বেড়ে যায়, কেননা এমনিতেই আমাদের রিলেশন সেই কলেজ লাইফ থেকে প্রায় 3 বছরের। আমি ফোনে কথা বলার সময় প্রায় দেখে ফেলতো, কিন্তু কিছু বলতো না। এভাবে প্রায় 2 দিন চলে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উনিও উঠেছেন। হঠাৎই আম্মা কেমন যেন করতে থাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে দেয় বাড়িতে নিয়ে যান, ওনার সময় একদম শেষ হয়ে আসছে। যা চাই নিয়মিত দিয়েন, হয়তো আর 2-1 দিন আছে। ওই দিন দুপুরে বাড়ি চলে আসার পর থেকে আমি ওনাকে আর ঠিক মতো খেতে দেখিনি। সারাক্ষণ মুখ ভার করে রাখতো, ঠিক মতো কথাও বলতো না। ওই দিন রাতে শাশুড়ি আমাকে ডেকে বলে, অবন্তী মারে, এই দিকে আসতো, শোন তোকে কয়েকটা কথা বলি। আমি বললাম, আম্মা বলেন, কি বলবেন? উনি বলতে শুরু করেন, শোন মা, তোকে আমার পছন্দেই বিয়ে করিয়েছি, এটা তুই মনে হয় জানোস। তারপরও আবারও বলি, শোন, আমি আমার ছেলের কাছে এখন পর্যন্ত যা চাইছি সবটুকুই চেষ্টা করে তা জোগাড় করে দিয়েছে। কখনো আমাকে অভাব দিতে দেয়নি। আমি তো তাকে কিছুই দিয়ে দিতে পারলাম না রে। অতঃপর আমার শাশুড়ি যা বলে তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। শাশুড়ির কথা শুনে আমার হাত পা হিম হয়ে যায়। হতভম্ব হয়ে গুটিসুটি হয়ে বসে থাকে খাটের এক কোণে। আমি তো ওনার কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার শাশুড়ি কি তবে সব জেনে গেল? আমার শাশুড়ি না থেমে আবারও বলতে থাকে, শোন মা, পৃথিবীতে যে যা চাই তাই কি কখনো পাই? অনেক সময় পাই না। আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজতো, কিন্তু তা পাই নাই। বড় হয়েও আমার পায়ে মাথা রাইকা ঘুমাইতো।
জানিস, ও জমানো টাকা দিয়ে এটা ওটা কিনে লুকিয়ে রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলা আর করন না, হবু বউয়ের জন্যই হয়তো রাখতো। ওর তো আর কোনো বোন নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশের ডয়ারটা খুলে দেখিস, অনেক কিছু কিনে জমাইছে তোর জন্য। দেখ, আমি ঠিকই বুঝতেছি হয়তো আজ রাতটাই আমার শেষ। তারপর এই বাড়িতে তুই আর ও। কত ভাবতাম দুই একটা নাতি নাতনি থাকবো, বাড়ির ঘরগুলো আবারও ভরে যাবে, কিন্তু দেখ, তা দেখার কপাল আমার নেই। আর এই জীবনে কষ্ট করছি মনে হলেও আবার বুঝি যে ছেলেটা আমার কোনো কষ্টেই রাখে নাই। কিন্তু আমি পারলাম না রে, আমি পারলাম না ছেলেটার একটু সুখে রাইখা যাইতে। পোলাটা আমার রাইতে ছাদে ওইটা একলা একলা কান্দে, আমি দেখেও লুকিয়ে যাই যেন আমারে না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে খুব কষ্ট পাইব। তোরে আর কোনো কিছু কমো না, আমারে মাফ কইরা দিস। আমি না বুঝা তোরে এই বাড়ির বউ বানাইয়া আনছি। এখন যা, গিয়ে ঘুমা, শেষবারের মতো আজকে একটু ঘুমাই। তুই পারলে আমার একটু ওদুর পানি আইনা দিস, নামাজ পড়া ঘুমাই। যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গিয়েছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাপটাও চাই নাই। ওদুর মগটা হাতে নিয়ে ঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী শাশুড়ির ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটছে। তার মানে উনি এতক্ষণ সব শুনেছে। শাশুড়িকে ওজুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি। উনিও একটু পর এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উঠে শাশুড়ির ঘরে যাই, দেখি উনি অনেকক্ষণ আগেই উঠেছেন ঘুম থেকে, নামাজ শেষ করে তসবিহ হাতে বসে আছে। আমি জিজ্ঞেস করি, আম্মা কিছু খাবেন এখন? চা বানিয়ে দিব? উনি আমাকে না করে দেন। আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আমার স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পরপর শাশুড়ির খেয়াল করছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পর একটু শুয়ে থাকি, কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি, দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আমি কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করি, তবুও কথা বলি অনেকক্ষণ। সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারটা আর কথা বলে। আমি ঘরের মধ্যেই বলে ফেলি আমার শাশুড়ি হয়তো আর বেশি দিন বাঁচবে না, শাশুড়ির মৃত্যুর পরেই ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীত অন্য কথা বলতে থাকি। হঠাৎই আমি আমার স্বামী চিৎকার শুনতে পাই। আমি ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যাই, দেখি উনি শাশুড়ির ঘরে। আমি ঘরে ঢুকতেই যা দেখি তাতে আমার শিরা উপশিরা হিম হয়ে যায়, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমার স্বামী শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতেছে। আমার শাশুড়ি তখন এই পৃথিবীতে নেই। আমি ঘর থেকে বের হয়ে আসি, আমার কানে একটাই কথা বারবার বাজতে থাকে, তুই তো আমার মেয়ের মতোই, আর কোনোদিন কেউ হয়তো আমাকে অত আপন করে নিবে না। ভাবতেই চোখ বেয়ে পানি ঝরতে থাকে। রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলি। প্রায় ঘন্টা দুয়েক পর আমার বাবার বাড়ির অনেকেই চলে আসে। আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকেন, আর উনি কেবল অসহায়ের মতো একদৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে। আসরের নামাজের পর জানাজা হয়। শাশুড়িকে দাফন করে এসে উনি সোজা শাশুড়ির রুমে চলে যায়, আবার কান্নাকাটি শুরু করে দেন। আমি কি করব কিছুই মাথায় আসছিল না। শেষে আমার ভাবি আমাকে তাগাদা দেয় যেন আমি গিয়ে স্বামীকে সান্ত্বনা দিই। আমি তাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গিয়ে ওনাকে কাঁদতে বারণ করি। রাতের আগেই আমার বাড়ির সবাই চলে যায়। রাত 10টার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন আর আমি ঘরে। তখন আমার বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে শাশুড়ির মৃত্যুর কথা বললেই সে খুশি হয়, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায়? আমি তাকে বকা দিলে সে উল্টো আমাকে নানান কথা বলতে থাকে, নানান কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দিই যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ির মৃত্যুর প্রায় 10 দিন হয়ে যায়। আমরা তেমন কোনো কথাই বলি না, একসাথে খেতেও বসি না। 11 দিনের দিন আমার হঠাৎ শাশুড়ির কথাগুলো মনে পড়ে। উনি তো আমাকে বলেছিল আলমারিতে অনেকগুলো জিনিস আছে আমার জন্য। আমি ওনার প্যান্টের পকেট থেকে চাবি নিয়ে ওই ডয়ারটা খুলি, দেখি পশ্চিম পাশের ডয়ারটা পুরো ঠাসাঠাসি ভর্তি। অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু 3 পিসের কাপড়, খুব সুন্দর ডিজাইন করা, অনেকগুলো গহনা আর সুন্দর একজোড়া পায়েল এবং একটি সোনালী রঙের ঘড়ি। আমি ডয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নাড়িয়ে দেখতে থাকি। পায়েল দুরা খুব পছন্দ হওয়াতে তখনই আমার পায়ে পড়ে নিই। তারপর আবার সবগুলো জিনিস গুছিয়ে রাখতে যাই। তখন পায়েলের ঝুনঝুন শব্দ পেয়ে উনি ঘরে চলে আসেন। এসে আমাকে বকাঝকা শুরু করে দেন। আপনি কোন সাহসে আমার ডয়ারে হাত দিয়েছেন? আপনাকে কে অনুমতি দিয়েছে? আপনি একবারও আমাকে জিজ্ঞেস করেছেন? বলে সামনে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আজ পর্যন্ত কখনো আমার সাথে এমন করেনি, অথচ ওই দিন আমাকে থাপ্পড় দেওয়ার মানেটা আমি আজও বুঝিনি। কিন্তু থাপ্পড়কে আমার মাথায় রাগ উঠে যায়। আমি উল্টো ওনাকে ঝাড়তে শুরু করি। আপনি কোন সাহসে আমার গায়ে হাত তুললেন? আপনি কি ভাবছেন আমি কিছুই বলবো না আপনাকে? আর 8-10টা মেয়ের মতো ভাববেন না। উনিও বলতে শুরু করেন, তোকে কি ভাববো? আর তুই 8-10টা মেয়ের মতো হবি কেন? তুই যে কেমন মেয়ে তা আমি অনেক ভালো করেই বুঝতে পারছি। আমিও রাগের মাথায় বলতে শুরু করি, হয়েছে, আর বলতে হবে না, আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করেন এবার। আমি আর আপনার সাথে থাকতে পারবো না। ওনার মুখটা শুকিয়ে যায়, তারপরে একটু নিচু গলায় উত্তর দেয়, তোর ভালো না লাগলে তুই চলে যা। আমি কেন আগ বাড়িয়ে ডিভোর্স দিতে যাব?
যা এখনই চলে যা, দেখ তোর কোন দরদি তোকে নেয়। আমিও আর দেরি করিনি, তখনই নিজের বাড়ি চলে যাই। ওই দিনের সেই ভুলের মাসুল কি হবে তা আমি আন্দাজও করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমার সব বুঝে আসতে থাকে। কিছুদিন পর আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসে, আর সেই লেটারটা সবার আগে আমার বাবার হাতে পড়ে। বাবার হাতে চিঠিটা আসতেই যা বলেন তা ছিল আমার কল্পনার বাইরে। ডিভোর্স লেটারটা বাবার হাতে পড়তেই বাবা আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এসব কি? মা মরছে এখনো 15 দিন হয় নাই, এর আগেই তোরে ডিভোর্স দিছে? ও ভাবছেটা কি? আমার আগেই সন্দেহ হয়েছিল, খালি যখন ওর মা এসে বিয়া ঠিক করে গেছে। তোর মা তো খালি লাফাইছে, পোলা ভালো কইয়া। এখন যে তোর জীবনটা নষ্ট করে দিল। ততক্ষণ আমার ভাবি রান্নাঘর থেকে দৌড়ে আসে, এসেই বলতে থাকে, পোলাটা এত ভালো ভাবছিলাম, আর তার ভিতরে ভিতরে এই মার পছন্দে বিয়ে কইরা এখন মা মরতেই ডিভোর্স দিছে। এতক্ষণে বুঝলাম, তাইলে মনে হয় মারে খুশি করার লাইগা বিয়া করছিল। এখন মা মইরা গেছে গা, আর বউ ডিভোর্স দিয়া দিছে। আমি শুধু অভিনয়ের কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমরা আছি না, কাঁদতে হইব না তোর, আমরাই তোর দেখা রাখমু। আমি শুধু অভিনয়ের কান্নাকাটি করে নিজের ঘরে এসে দরজা দিয়ে বসে থাকি আর ভাবতে থাকি, সবকিছুই তো আমার কারণেই হয়েছে, সব দোষ তো আমার, ওনার তো কোনো দোষই নেই। আমার পরিবার সবার কাছে উনি এত প্রিয় ছিল, আর আজকে সবাই ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করতেছে। সবকিছুতেই তো আমারই দোষ। এখন যদি গিয়ে আমি আমার দোষের কথা বলি, আব্বা আমাকে আস্ত রাখবেন না। আমি ওই দিন রাতে বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতেই ও যেন চমকে ওঠে আর বলতে থাকে, কি বলে এইসব, ফাসলামো বন্ধ করো, ডিভোর্স দিছে বললেই হয়ে গেল? আমি বলি, হ্যাঁ, মোহর আমার সব টাকা আগেই পরিশোধ করা ছিল, বিয়ের দিনই দিয়ে দিছিল, তাই সমস্যা হয় নাই। ও বলে, তবে এখন কি করব? আমি বললাম, তুমি এবার তোমার বাসায় জানাও। সে উত্তর দেয়, কি বলছো তুমি, বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবে না, আর তাছাড়া ডিভোর্সি মেয়ে কি ভালো? আমি বললাম, কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে? আমি কি করছি? তোমার কথাই তো আমি আমার স্বামীর সংসার ছেড়ে আসছি, এবার তুমি তোমার বাড়িতে জানাও। সে বলল, এটা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না। আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। আমি বললাম, পালিয়ে বিয়ে করব কেন? এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো, খালি ডিভোর্স আর ডিভোর্স, এখন এই কথা বলতেছো কেন? আমি অত কিছু বুঝি না, তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। সে বলল, ইসলামী শরীয়তে তো মেয়েদের ডিভোর্স হলে 4 মাস, ফিকের মাসালাতে এটাকে 3 তুহুরও বলা হয়। যদি এটা অনেকদিন আগে পড়েছিলাম, যদি ভুল হয়ে থাকে আমাকে বলে দিবেন দয়া করে। ইদ্যত পালন করতে হয়, ওই কয়টা দিন আগে শেষ হোক তারপর বলি। আমি বললাম, আমার সেটা প্রয়োজন নেই, ওইটা প্রেগনেন্সির শিওর হওয়ার জন্য, আর আমাদের এমন কোনো সম্পর্কই ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। সে বলল, তুমি বললেই হলো, এমন কি শিওর আছে? একসাথে 2 মাস থাকছো, কত কিছুই তো হতে পারে। আমি বললাম, কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? আর আমি না করার পরেও তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? সে বলল, বলতে পারলাম কি? আবার তুমি কি দুধে দেওয়া তুলসী পাতা নাকি? না মহামনীষী যে তোমার কথা বিশ্বাস করতেই হবে? আমি বললাম, এই 3 বছরে তুমি আমাকে এতটুকু চিনছো, আমাকে এত অবিশ্বাস হলো তোমার, নাকি আমাকে বিয়ে করার ইচ্ছাই নেই তোমার? সে বলল, আমি জানি না, আমি বাড়িতে কোনোদিনই তোমার কথা বলতে পারবো না, যদি পালিয়ে যেতে পারো তবেই আমি রাজি আছি। আমি পুরো উত্তাল সাগরের মাঝে পড়ে যাই, কোন দিকে যাব কোনো কিছুই মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবে ও আমাকে বিয়ে করবে না, আর পালিয়ে গেলে আমার বাবার সব সম্মান ধুলোয় মিশে যাবে, সবাই টিটকারি করবে। তারপরও আমি বাধ্য হয়ে ওকে বলি যে হ্যাঁ, আমি পালিয়ে যেতে রাজি আছি, এখন বলো কবে বিয়ে করবে? সে বলল, সেটা আমি কি বলবো, তুমি ঠিক করো, আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। আমি বললাম, টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দিব নাকি? টাকা আমি কোথায় পাবো? সে বলল, টাকা কোথায় পাবে মানে? দেনমোহরের টাকা কি হয়েছে? আমি বললাম, দেনমোহরের টাকা উনি বিয়ের সময় পুরোটা দিয়ে দিয়েছিল, ওটা আব্বুর কাছে আছে, আমি নিতে পারবো না। সে বলল, নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। আমি বললাম, কি বলছো তুমি এইসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতেও জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? সে বলল, আমি ভাবছিলাম দেনমোহরের 2-3 লাখ টাকা পাবো, ওইগুলো দিয়েই হবে। আমি বললাম, তুমি ইদ্যত পালনের কথা জানো, তবে এটা জানো না, স্ত্রীর নিজের ডিভোর্স দিলে ওইটা খোলা তালাক বলে, এতে স্বামীর টাকা নিতে হয় না, উল্টো স্বামীকে টাকা দিয়ে ওই তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? ও বলল, দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার চলে যাও, আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি বললাম, সম্ভব না মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো তবে আমার সাথে রিলেশন কেন করলে? সে বলল, তোমাকে বিয়ের আগে হলে হয়তো বাড়িতে বলতে পারতাম, এখন তুমি একটা ডিভোর্সি মহিলা, ডিভোর্সি মহিলাকে বিয়ে কোনো পরিবারই মেনে নেবে না। আর আমি ভাবছিলাম তুমি দেনমোহরের টাকা পাবে, সেটা দিয়ে না হয় বিয়ে করে নিব, পরে 2-1 বছর পর বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তুমি টাকা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না।
আর আমি তোমাকে আজ থেকে ভালোবাসি না, আমাকে আর কখনো ফোন দিবা না। এটা বলে সে ফোন কেটে দেয়। আমি ফোন দিলে আর রিসিভ করে না। আমি যার জন্য সব ছেড়ে চলে আসলাম আর সে আমাকে এই কথা বলতেছে। কার জন্য আমি এত কিছু করলাম? আমি এখন কোন দিকে যাব? আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আমার স্বামীর কাছে ফিরে যাই তবে ওনার সামনে আমি কোন মুখে দাঁড়াবো? কি জবাব দিব ওনার কথাগুলোর? আমার চারিদিক অন্ধকার হয়ে আসে। এত কিছু চাপ সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমার পাশে আমার মা আর ভাবি বসা। ওনারা আমাকে অজ্ঞান হওয়াটাকে সেইভাবেই দেখে যেভাবে 8-10টা নববিবাহিত মেয়েরা মাথা ঘুরে পড়ে যাওয়ার আর অজ্ঞান হয়ে যাওয়াটাকে দেখে। মানে আমি প্রেগনেন্সির কথা বলতেছি আর কি। কিন্তু আমি তো জানি যে আসলে কি হয়েছে। আম্মু চলে গেলে আমি ভাবিকে বলি যে ভাবি, তোমরা যা ভাবছো আসলে তা না। আমার অনেক টেনশন হচ্ছিল, যার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগনেন্ট হওয়ার সুযোগ নেই। ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। আমার ভাবি বলল, কি বলছো তুমি এইসব? ও তো আমাকে প্রথম থেকেই মেনে নেয়নি, তুমি আমাদের বলনি কেন? আমি কি বলবো ভেবে পাই না, কারণ উনি তো আমাকে মেনে নিতে অস্বীকার জানায়নি। আমার জন্যই তো এসব হলো। তাই আমি আর কোনো উত্তর দিতে পারিনি, শুধু বলি ভাবি বাদ দিন তো এইসব, আর বলবেন না। ভাবিও আর কিছু না বলে চলে যায়। পরের দিন আমি আবার আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। তখন ও আমাকে যেই কথাগুলো বলে তা শুনে আমার মনে হয় এখনই আমার পায়ের নিচের মাটি সরে যাক। আমার আর এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। মিথ্যা অভিনয় গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। যাকে এত বছর ধরে ভালোবাসি, যার মায়া আমি স্বামী সংসার ছেড়ে এসেছি, যার জন্য আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি, আমার অসুস্থ শাশুড়িকে মনে কষ্ট নিয়ে পৃথিবী ত্যাগ করতে হয়েছে, যে কিনা আজকে বলল আমি কেবল তোমার টাকাগুলোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম, এখন তুমি টাকাই খরচ করতে পারবে না, আমি অত টাকা কোথাও পাবো না, আর বিয়ে করতেও পারবো না। আর বাড়িতে আমি একজন অবিবাহিত ছেলে হয়ে যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ের কথা বলি তবে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করতে পারেন। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর ভালোবাসি না, আমাকে আর দ্বিতীয়বার কল দিবে না। আমি কার জন্য এত কিছু করলাম? কার জন্য? যার জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম। আমার আর কিছুই ভালো লাগতো না। আমার বাড়িতে প্রতিনিয়ত আমার স্বামীর নামে নানান কথা বলতে থাকে। আগে সহ্য হলেও পরে আমার ওই কথাগুলো সহ্য হয় না। উনি কেন এত কথা শুনবেন? ওনার তো কোনো দোষ ছিল না, ওনার মাঝে তো কোনো কিছুরই কমতি ছিল না। আমি তো ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়েছি। কেন করলাম আমি এইসব? কেন? একটা বারের জন্য আমি ওনার কথা ভাবলাম না। আমি এতটাই স্বার্থপর হয়ে গেলাম। উনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন? আর কি কোনো সুযোগ আছে আমার ওনার কাছ থেকে ক্ষমা নেওয়ার? এমন হাজারটা প্রশ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করতে থাকে। বিবেকে ছুড়ে দেওয়া প্রতিটি গভীর প্রশ্ন আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করতে থাকে। আমার মন চাই যদি একটাবারের জন্য হলেও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারতাম, চোখের পানিতে ওনার বুকটা ভিজে দিতে পারতাম, হয়তোবা উনিও আমাকে জড়িয়ে ধরে বলতো, আর কাঁদতে হবে না, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। আমি তখন ওনার বুকে মুখ লুকিয়ে বলতাম, এই জীবন যতদিন আছে কখনো আর ছেড়ে যাব না, শুধু একটিবার আপনার বুকে ঠাঁই দিবেন আমায়। কিন্তু এই কথাগুলো কেবল কল্পনায় জায়গা দেওয়া যায়, বাস্তবতা অনেক ভিন্ন। আমি কি কখনো ওনার সামনে দাঁড়াতে পারবো? ওনার চোখে চোখ রাখতে পারবো? ওনার বুকে মাথা রাখতে পারবো? শক্ত করে একবার জড়িয়ে ধরতে পারবো? জানি না কখনো সম্ভব কিনা। আমি পারবো না, আমি হয়তো পারবো না। তবে আজ কেন জানি মনে হচ্ছিল, হ্যাঁ আমি ওনাকে ভালোবেসে ফেলেছিলাম। ওই পুরনো সিম কার্ড, সেই 3 বছরের মায়া আমাকে শেষ করে দিয়েছে, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে। এইসব ভাবতেছিলাম ঠান্ডা মাথায় ফ্লোরে বসে। কাঁদতেও শরীরে অনেক শক্তি ব্যয় হয়, তাই খুব ক্লান্ত লাগছিল। একটু ঘুমালে মনে হয় ভালো হতো। এইভাবে ফ্লোর থেকে উঠে বিছানার কাছে যেতেই ঝুনঝুন শব্দ আমার কানে বাজতে থাকে। হ্যাঁ, ওই দিন আসার সময় পায়েলগুলো রেখে আসেনি। উনিও আমাকে বারণ করেনি, হয়তোবা ভালোবাসতেন বলেই কিছু বলেনি, নয়তোবা আমার সাথে আর কথা বলার কোনো রুচি হয়নি, তাই আমারও আর রাগের সময় খেয়াল হয়নি। বিছানায় বসে এক নজরে তাকিয়েছিলাম পায়েলগুলোর দিকে। রেডিমেড জিনিস নয়, অর্ডার দিয়ে বানানো। একটা পায়েল খুলে প্রতিটা অংশ ভালোভাবে খুঁটিয়ে দেখছিলাম। খোদাই করে খুব সুন্দর করে লিখেছিল এ, আবার একটু দূরে লেখা আই, একটু উঁচু করে আঁকা লাভ, তারপরে লেখা ইউ। এই ছোট ছোট সংক্ষিপ্ত লেখাগুলোর মানে সবাই বুঝে, আমিও সেদিন বুঝেছিলাম। পায়েলটা বুকে জড়িয়ে অনেক কান্না করি। এত ভালোবাসা জমেছিল আমার জন্য, আর আমি একটু অর্জন করতে পারলাম না। পায়েলে কি কেবল এটা লেখা ছিল? না, প্রতিটা জিনিসই এভাবে লেখা ছিল, আর আমি সেগুলো আমার গলায়, আমার হাতে এক জায়গায় স্থান দিতে পারলাম না, শুধুমাত্র পায়ে স্থান দিতে পারলাম। আমি নির্বোধ, সবচেয়ে নির্বোধ। বৈধ ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা অবৈধ মায়ায় জড়িয়েছিলাম। অন্ধকার হয়ে আসে আমার পৃথিবীটা। অনেকে হয়তোবা ওই সময় আত্মহত্যাও করে ফেলতো, কিন্তু আমি করিনি। আমাদের সেই হারানো ভালোবাসা পেতেই হবে। এই পৃথিবীতে যদি নাও পাই, পরের জগতে হয়তোবা পাবো। আর যদি আত্মহত্যা করি তবে তো আর কোনো জগতেই আমি সেই ভালোবাসা পাবো না। সেই চিন্তায় বেঁচেছিলাম।
প্রতিদিন ভাবতে থাকি ওনাকে একটু ফোন দিই অন্তত, কিন্তু সাহসে কুলায় না, আমি পারি না ফোন দিতে। এইভাবে প্রায় 10 দিন কেটে যায়, মনে হয় আরও বেশিও হতে পারে। একদিন রাতে খেতে বসছি, তখন একটা মেসেজ আসে। আমি খাওয়া শেষ করে আর সেটা দেখতে মন থাকে না। পরে রাতে ঘুমানোর আগে ফোন হাতে নিলেই মেসেজটা দেখি। মেসেজটা আমার স্বামীর নাম্বার থেকে এসেছে। আমি তাড়াতাড়ি সেটা পড়তে উঠে বসি। অনেক বড় একটা মেসেজ, কি রেখে কি পড়বো আমি বুঝতে পারি না। অবশেষে শুরু থেকে খুব মন দিয়ে পড়তে শুরু করি। উনি লিখেছেন, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কেমন আছি তা না বললেও চলবে। আজ আম্মুর মৃত্যু 40 দিন হলো। যদিও এই দিন হিসেবে বিশেষ কোনো কিছুই নেই, তবুও আমি এই দিনটা একটা বিশেষ দিন ধরে নিয়েছিলাম। ইসলামী শরীয়তে 40 দিন প্রশংসনীয়, তাই আর কি। আমি ঠিক করে রেখেছিলাম আম্মুর মৃত্যুর 40 দিন পর্যন্ত তোমাকে সময় দিব, কিন্তু তুমি এই দিনগুলোর মাঝে একবারের জন্য যোগাযোগ করনি। কি দোষ করেছিলাম? না হয় রাগের মাথায় একটা থাপ্পড়ই দিয়েছিলাম। কই, এতদিন তো কিছুই বলিনি। তোমার এত অনিয়মের পরেও কিছু বলিনি, কিন্তু যেদিন শুনি যে আমার আম্মু সব জেনে গেছে, ওই দিন থেকে আমার রাগ চলে আসে। তবুও তোমাকে ওই কয়দিন সময় দিয়েছিলাম। খুব ভালোবাসতাম তোমাকে, খুব খুব। তাই সহজেই বলতে পারিনি। তুমি নিজে যদি ডিভোর্সটা দিতে তবে তোমার বাড়িতে অনেক সমস্যা হতো, তাই বাধ্য হয়ে আমি ডিভোর্স দিই। আজ প্রায় 22 দিন হতে গেছে তুমি চলে গেছো। একটা বারের জন্য মনে হলো না যে আমি একা একা কিভাবে চলি, কে রান্না করে দেয়, কিভাবে সময় মতো অফিসে যাই? আমি কি ঠিক মতো অফিসে যেতে পারি? ঠিক সময় মতো খেতে পারি? সময় মতো ঘুম থেকে উঠতে পারি? একটা বারের জন্য জানতে মন চাইলো না আমি বেঁচে আছি না মরে গেছি? তারও খোঁজ নাওনি। ওই দিন আমার অফিসে এসে সবার সামনে তোমার বাবা আমাকে প্রায় 30 মিনিট নানান কথা শুনিয়েছে। কতটা অপমান করেছে সবার সামনে। একটা বারও আমি ওনার দিকে মুখ তুলে তাকাতে পারিনি। একবারও বলিনি যে আমি কিছুই করিনি, আপনার মেয়ের জন্য এসব হয়েছে। বললে হয়তো তুমি অনেক কথা শুনতে, লোকে তোমাকে খারাপ ভাবতো, তুমি অনেক বকা খেতে। তাই ওই দিন তোমার নামে কোনো অভিযোগ করতে পারিনি। কেন জানো? বড্ড ভালোবাসি যে তোমাকে। অফিসের কলিগরা আমার বাজে ছেলে ভেবেছে ওই দিন, কিন্তু আমি একবারও তাদের ভুল শুধরে দিইনি। কারণ একটাই, বড্ড ভালোবাসতাম তোমাকে, কিন্তু তুমি একটুও ভালোবাসোনি আমাকে, একটুও না। তাই প্রতিটা মুহূর্তে কষ্ট কষ্টে তোমাকে ভুলতে শিখেছি, একাকী বাঁচতে শিখেছি। হ্যাঁ, এখন থেকে আর ভালোবাসি না তোমাকে, না একটুও ভালোবাসি না। সব ভালোবাসা শেষ হয়ে গেছে। এখন তোমার জন্য আমার মনে কেবল ঘৃণা ছাড়া আর কিছুই নেই। ক্ষমা করে দিও, তোমার জীবনের অনেকটা সময় আমার কারণে নষ্ট হয়ে গেছে। আর একটা কথা, আজ থেকে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে। তাই আর আমার খোঁজ নেওয়ারও প্রয়োজন নেই, আর কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই। ভালো থাকবেন। মেসেজটা পড়ার সময় আমার কেমন যেন লাগছিল তা আমি নিজেও বলতে পারবো না। আমি চিৎকার করে কেটেছিলাম ওই দিন। অত কান্না আমি জীবনেও করিনি। আমার ঘর থেকে আব্বুর ঘর দূরে, ভাইয়ার ঘর থেকেও দূরে, আর রুমের দরজাও লাগানো, তাই কেউ শুনতে পায়নি আমার কান্না। সারাটা রাত ঘুমাতে পারিনি, কান্নায় কান্নায় কাটে পুরো রাত। শেষ রাতে ক্লান্ত হয়ে একটু ঘুমাই, সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠি। তখন রান্না প্রায় শেষ, তবুও ভাবিকে সাহায্য করতে যাই। ভাবি আমার দিকে তাকিয়েই বলতে থাকে, অবন্তী তোমার চোখ এমন লাল কেন? ঘুমাওনি ঠিক মতো? আমি বললাম, ভাবি, ঘুম হয়নি বেশি। ভাবি বলল, তোমাকে বলছি না কান্নাকাটি করবে না, যে কিনা 2 মাসের বউকে ডিভোর্স দিয়ে দেয়, তাও মা মরার 15 দিনের মাঝেই ওই রকম বাজে লোকের জন্য কান্না করার কোনো মানে হয় না। আমরা আসি না, কোনো টেনশন করবা না। আমি বললাম, ভাবি প্লিজ ওনাকে কিছু বলবেন না। ভাবির আগে ফুলতে ফুলতে বলল, দরদ উতলাইয়া পড়তেছে, এইসব হারামির জন্য কিসের দরদ এত? আমি শুধু বলি, ভাবি প্লিজ এখন কিছু বলো না, রাতে তোমার সাথে কথা আছে। সবাই ঘুমালে তারপর আমার রুমে এসো। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে ভালো করে হাত মুখ ধোও, চোখ যেন লাল না থাকে। আমি এসে হাত মুখ ধুয়ে নিই ভালো করে, যেন আব্বু আম্মু লাল চোখ না দেখে। রাতে খাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন ভাবি আমার রুমে আসে। আমি ভাবিকে আস্তে আস্তে সব বলি। কথা শেষ হতেই ভাবি জল জল চোখে আমার দিকে তাকিয়ে থাকে। কথা শেষ হতেই ভাবি আমাকে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে কাঁদতে থাকি, আর ভাবি আমাকে বলতে থাকে, তুমি এটা কি করছো? স্বামী হাজারটা দোষ করলেও যেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, কথাটা ছোট থেকে শুনে আসছি, বারবার বুঝিয়ে ঠিক করতে হয়, আর সেখানে তুমি কি না? সি অবন্তী, এটা তুমি কি করলে? আব্বা আম্মা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখো নি? আব্বা হার্টের রুগী, তিনি ওসব শুনলে কি একটা অবস্থা হবে ভেবেছে একবার? এই তোমার ভাইয়া যে আমাকে এত বকাঝকা করে, এরপরও কি আমি এখানে আসি না? আর তুমি কি না কোনো কারণ ছাড়াই স্বামীর সংসার ছেড়ে চলে এসেছো? ওই দিন আব্বা জামাইকে এতগুলো কথা শুনিয়ে আসছে, এখন কোন মুখে জামাইয়ের সামনে যাবে? আর আব্বা কি কোনোদিনও জামাইয়ের সামনে যেতে পারবে? আমি কিছু জানি না, এখনো সময় আছে। কয়েকদিনের মাঝেই যেভাবে পারো জামাইকে বুঝিয়ে চলে যাও, নয়তো পরে আর যেতে পারবে না। আর যেই 5-7 দিন আছে এর মাঝেই চলে যাও, নয়তো পরে সারা জীবন পস্তাতে হবে। আমি ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, কেননা আমি কি করব তখন আমার মাথায় কিছুই আসছিল না। আমি কেবল কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এখন আর কেঁদে কি হবে, যা আবার তো তা তো করেই ফেলেছ,
আমি তোমার ভাইয়াকে বুঝিয়ে বলবো, দেখি কি হয়। আমি ভাবিকে বারবার না করতে থাকি। ভাবি ভাইয়ার যে রাগ আমাকে আস্ত রাখবে না। ভাবি বলল, তাকে তোমার আব্বাকে বলবো, এখন স্টক করতে পারে। আমি বললাম, ভাবি না না, আব্বুকে ভুলেও বলা যাবে না, সবকিছু যদি ঠিক হয় তবেই আব্বুকে বলো। ভাবি বলল, তা দেখো, আগে তুমি কথা বলো, যদি ঠিক না হয় তবে না হয় তোমার ভাইয়াকে বলবো। অতঃপর ভাবি চলে যাই। আমি ওনাকে ফোন দিই, কিন্তু ফোন ঢুকে না। আমার নাম্বারটা হয়তো ব্লক করে রেখেছে। আমি ভাবির ফোন নিয়ে ফোন দিই। 2-3 বার রিং হওয়ার পর উনি ফোন ধরে। সালাম দিয়ে কেমন আছেন বলতেই উনি উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি আমতা আমতা করে বলি, আমি অবন্তী। উনি বললেন, কেন কল দিয়েছেন? আমি উত্তর দিই, কথা ছিল, একটু সময় হবে আপনার? উনি বললেন, আমার কোনো সময় নেই, আর একবারও কল দিবেন না। আমি কিছু বলতে পারিনি, শুধু কাঁদতে থাকি। যতই চেষ্টা করি কান্না থামাতে, কিন্তু থামাতে পারি না। উনি ওপাশ থেকে কল কেটে দেন। তখন পৃথিবীতে নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছিল। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। পৃথিবীর সব সুখ হয়তো আমার জন্যই অপেক্ষা করেছিল। ওনার জমানো সব ভালোবাসা হয়তো আমার ভাগ্যেই জুটত, কিন্তু আমি সব ছেড়ে অবৈধতার টানে চলে আসলাম। আমার ভেতরটা হাহাকার করতে থাকে। অনেকবার কল দিয়েছিলাম, তারপর একবারও কল রিং হয়নি। ওনার মনে হয়তোবা অভিমানগুলো তীব্র আকার ধারণ করেছে। কষ্ট পেতে পেতে ভিতরটা শক্ত হয়ে গেছে। আমার জন্য হয়তোবা শুধু ঘৃণাগুলোই অবশিষ্ট আছে। বাধ্য হয়ে পরের দিন ভাইয়াকেই জানাতে হয় ব্যাপারটা। আমার আর তখন কিছুই করার ছিল না। ওনাকে আমি আর বোঝাতে পারবো না, এতটুকু জ্ঞান আমার হয়ে গিয়েছিল। ভাইয়াকে কথাটা জানাতেই ওই দিন রাতেই বাড়িতে আসে। ভাইয়া যখন আমার সামনে দাঁড়ায়, আমি ভাইয়ার দিকে তাকাতে পারি না ভয়ে। এমনিতে ভাইয়া অনেক রাগী। তার উপর আমি যেই অপরাধ করেছি এর কোনো ক্ষমা নেই। যদি ভাইয়া আমাকে মারে, সেই ভয়ে আমি আগেই ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। এতে করে ভাইয়া আমাকে মারতে পারেনি, কিন্তু কথা শুনিয়েছে প্রচুর। কেন এরকম একটা কাজ করেছি? তারা কি কখনো আমার খারাপ চেয়েছিল কিনা, যার ফলে আমি এই ভুল কাজটা করেছি? আমি কোনো জবাব দিতে পারিনি সেই সময়। পরে ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলে, একটা মাত্র বোন তুই, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আব্দুল্লাহর কাছে না হয় আমার একটু ছোট হতে হবে, তবুও তোর জীবনটা তো নষ্ট হতে দিতে পারি না। তার আগে তুই একটা কথা বল, আর কোনোদিনও তুই কোনো প্রকার ভুল কাজ করবি না? আব্দুল্লাহর আমার কথার বাইরে একটা কাজও করবি না? আর যদি করিস তবে মনে করবি যে তোর ভাই আর নেই, তুই আর জীবনেও আমার সামনে আসতে পারবি না। আমি কি উত্তর দিব বুঝে পাইনি। ভাইয়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি কোনোদিনও তোমার অমর্যাদা হতে দিব না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তখন স্পষ্টভাবে ভাইয়ার চোখেও পানি দেখতে পাচ্ছিলাম। ভাইয়ার যতই রাগ হোক না কেন, ছোট বোনগুলোর যে তাদের কলিজা, সেটা আমি ওই দিন বুঝতে পারি। আমিও অজরে কাঁদতে থাকি আর বলতে থাকি, ভাইয়া আই এম সরি ভাইয়া। ভাইয়া আমাকে কিছুই বলতে পারিনি। আমার চোখ মুছিয়ে দিয়ে বলে, তুই যে আমার কলিজা, তোর কান্না আমার সহ্য হয় না, আর কাঁদতে হবে না। আব্দুল্লাহকে আমি খুব ভালো করেই চিনি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার কথা শুনে আমার কান্না থামিনি, বরং বেড়ে গিয়েছিল। কিন্তু ওই কান্নাটা ছিল খুশির। ভাইয়ার মুখ থেকে আমার প্রতি ভালোবাসার কথাটা শোনা। পরের দিন শনিবার আমার স্বামীর অফিস বন্ধ, এটা আমি জানতাম। সকালবেলা ভাইয়া আমাকে নিয়ে আমার স্বামীর বাড়িতে যাই। দরজায় নক করার কিছুক্ষণের মাঝেই উনি দরজা খুলে দেন। ওনার মুখটা কেমন শুকিয়ে গেছে। ঘামাত্ম মুখটা দেখে বুঝতে পারছিলাম উনি রান্না করছিলেন। উনি আমাকে দেখেই আবার মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে দিতে নেন, কিন্তু পরবর্তীতে ভাইয়াকে দেখে আর দরজা লাগাতে পারিনি। আমরা দুজন ঘরে ঢুকে পড়ি। ভাইয়া আমাকে দূরে যেতে বলে। তারপর ওনার হাত ধরে কী সব বলছিলেন, আমি কিছুই শুনতে পাইনি। কিন্তু সুমন্দি হয়ে এভাবে ছোট বোনের জামাইয়ের হাত ধরে আকুতু করে কথা বলায় আমার স্বামী বেশ লজ্জা পাচ্ছিলেন। এটা আমি বেশ ভালো করেই বুঝতে পারি। কথা শেষ করে ভাইয়া এক মুহূর্ত দেরি করেননি, হনহন করে বেরিয়ে যায়। ভাইয়া চলে যেতেই উনি আমার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ কি যেন ভাবতে থাকেন, তারপর ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেন আর বলতে থাকেন, মেয়েদের মুখের উপরে মারা নিষিদ্ধ, তারপরও মারলাম। কেন আসছেন আবার? আপনার কোন দরদি আছে না? গেলেন না তার কাছে? কেন আসছেন এইখানে? কি দরকার ছিল আসার? আজকে আপনার জন্য ভাইয়াকে এইভাবে আমার সামনে দাঁড়াতে হয়েছে। আমি কি জীবনেও আর ভাইয়ার দিকে তাকাতে পারবো? ভাইয়াই বা আমার সামনে আসতে পারবে? আব্বা সেদিন এতগুলো কথা বলে গেছেন আমাকে, এখন আমি কি করে আব্বার সামনে যাব? আর আব্বা জীবনে আমার সামনে দাঁড়াতে পারবে? আমি তাকালেই তো অপমানিত হবেন। কি ভাবছেন নিজেকে? পৃথিবীতে একমাত্র আপনিই সব বোঝেন, আর কেউ কিছু বোঝে না। আপনাকে আর কোনোদিনও এই ঘরে আনার ইচ্ছে ছিল না আমার। শুধু ভাইয়ার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারিনি। তবে মনে রাখবেন, আসছেন এই বাড়িতে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও আমার কোনো খাদেমদারি করতে আসতে হবে না। এতদিন যেমনভাবে চলে আসছি বাকি দিনও চলতে পারবো। অতবার আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্না করে চলে যান। আমি যে জীবনে কি জিনিস হারিয়েছি তা তখন বুঝতে পারি। কত আদর আহ্লাদ ভালোবাসা হয়তো আমার জন্য ছিল, কিন্তু ক্ষণিকের ভুল আমি সব হারিয়েছি। বাবা মার সামনেও আমি অপরাধী হয়ে গেলাম। আমার ভাইয়াকে আমার জন্য নিজের ছোট বোনের জামাইয়ের কাছে ছোট হতে হলো। আর যিনি আমাকে এত ভালোবাসতেন তিনিও আমাকে অবহেলা করে চলে গেলেন।
তবুও অন্য কেউ হলে হয়তোবার কোনোদিনও এই বাড়িতে মাথা গোঁজার ঠাঁইটুকু পেতাম না, কিন্তু তবুও তো উনি আমাকে অন্তত ঠাঁই দিয়েছেন, তাতেই আমি খুশি ছিলাম। ওই দিনের পর থেকে আর কখনো ওনার ভালোবাসাটুকু পাইনি, কখনো সুযোগ পাইনি ওনার বুকে একটু মাথা রাখার। ঘুমের মাঝেও একবারের জন্য জড়িয়ে ধরতে পারিনি, একটি বারের জন্য কাঁধে মাথা রেখে কাঁদতে পারিনি। উনি বিছানায় ঘুমাতেন না আমার স্পর্শ পাবেন বলে, সেই আগের মতো সোফাতেই ঘুমিয়ে পড়তেন। কতবার চেষ্টা করেছি ফ্লোরে বসে অন্তত ওনার হাতে মাথা রেখে ঘুমাতে, পারিনি। কখনো ঘুম থেকে উঠে ধমকাতে একটু দেরি করেনি। কতবার চেষ্টা করেছি পাশে ক্ষমা চাইতে, কিন্তু একটিবারের জন্য ওনাকে ছুতে পর্যন্ত দেয়নি। আমার ভিতরে কষ্টগুলো পাহাড়ের মতো বিশাল হতে থাকে। প্রতিনিয়ত চোখের পানি ঝরিয়েও কষ্ট কমাতে পারিনি। মাঝে মধ্যে মাঝরাতে উঠে চুপ করে ফ্লোরে বসে থাকতাম, এক দৃষ্টিতে ওনার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতাম। কত সুন্দর একটা মুখ ছিল আগে, আমি যাওয়ার পরে একদম শুকিয়ে গেছে। যে মানুষটা কখনো রান্না করেনি সে ওই কয়টা দিন কি খেয়ে বেঁচেছিলেন তা আল্লাহ তালাই ভালো জানে। ওভাবে কখনো ঘন্টার পর ঘন্টাও বসে থাকতাম, চোখ থেকে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে, গলা পর্যন্ত ভিজিয়ে দিত। অবশেষে ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে যেতাম। একদিন রাতে উনি অফিস থেকে ফিরতে খুব দেরি করছিল, টেনশনে আমার বুক শুকিয়ে আসছিল। অতপর প্রায় 10টার দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরে সারা শরীরে কাপড় ভিজে একাকার, একদম কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকেন। তাড়াতাড়ি কাপড় পাল্টে কোনো রকম কটা খেয়ে মাথা মুড়ি দিয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাতে প্রচুর জ্বর আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিথ্যা অভিনয় গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাতে প্রচুর জ্বর আসে, আধ ঘুমে গোংরাতে গোংরাতে আবল তাবল বলতে থাকে। ঘুম থেকে উঠে কাঁধে ভর দিয়ে সোফা থেকে কোনো রকম বিছানায় নিয়ে আসি ওনাকে। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মাথার নিচে পলিথিনের কাগজ দিয়ে মাথায় প্রায় 2 বালতি পানি দিতে হয়। তারপর জ্বর কিছুটা কমে আসে, ভেজা বালিশ থেকে মাথা সরিয়ে আমার পায়ের উপর শুয়ে দিই। রাত তখন প্রায় 1টা বাজে, আমার চোখেও প্রচুর ঘুম আসে, কিন্তু ওনার মাথাটা পা থেকে সরিয়ে বালিশে দিয়ে আমিও যে একটু ঘুমাবো তার সাহসও পাই না। কতদিন পরে ওনাকে কাছে পাওয়ার একটু সুযোগ পেয়েছি সেই ভাবনায় পিঠ দেয়ালে ঠেই দিয়ে বসে থাকি। কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। হঠাৎ ওনার ডাকে ঘুম ভেঙে যায়। এই অবন্তী, অবন্তী, এই ওঠো। আমি ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিই, কি হয়েছে, আবার খারাপ লাগছে? উনি বললেন, না এখন একটু ভালো লাগতেছে। আমি বললাম, আচ্ছা তবে ঘুমিয়ে থাকুন, সব ঠিক হয়ে যাবে। উনি বললেন, তুমি এভাবে ঠাই দিয়ে ঘুমাতে পারবে? বালিশ নিয়ে শুয়ে পড়ো। আমি উত্তর দিই, আসলে বালিশ একটা ভিজে গেছে, আর একটাতে কি করে 2জন ঘুমাবো, তার চেয়ে ভালো হবে এভাবেই ঘুমিয়ে থাকুন, আমিও ঘুমাই। আর কোনো কথা না বলে উনি বালিশ নিয়ে শুয়ে পড়েন, আর একটু পরে আমাকে টেনে শুয়ে দেন। আমি এমনিতেই বসে বসে ঘুমিয়েছি, আমার ঘুম ভালো হয়নি, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, তাই বিছানায় মাথা রাখতেই আমি ঘুমে তলিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে নড়তে পারি না, তখনও পুরোপুরি সকাল হয়নি। আমি নিজেকে আবিষ্কার করি ওনার বুকে। একটা মাত্র বালিশে উনি শুয়ে আছেন, আর আমি ওনার হাতের উপরে শুয়ে আছি। ওনার ডান হাতের উপরে আমার মাথা, আর বাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন। তখন আমার যে কতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। খুশিতে আমার কান্না চলে আসতে থাকে। আমি কোনো রকমে মাথাটা ওনার দিকে ঘুরিয়ে ওনার বুকে মুখ রেখে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বিভিন্ন ভাবনায় আমাকে ঘুমাতে দেয় না। তাই বিড়াল ছানার মতো গুটসুটি মেরে সজাগ হয়ে শুয়ে থাকি। উঠতে মন চায় না, কিন্তু বেশি দেরি হলে আবার নামাজ কাদা হয়ে যাবে, আর ওনাকে যদি নামাজের জন্য না ডেকে দিই তবে হয়তো আবার রাগ করতে পারে। তাই কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে অজু করে এসে ওনাকে ডেকে দিই। কিন্তু রাতে জ্বর থাকার কারণে হয়তো উঠতে কষ্ট হচ্ছিল, খালি বারবার বলে আবারও ঘুমিয়ে যাচ্ছিল। আমি ওনার কপালে চুমু দিয়ে কানে কানে বলি, এই যে এত ঘুমালে হবে, নামাজ পড়তে হবে না, উঠুন, নামাজ পড়ে তারপর আবার মন চাইলে ঘুমাবেন। এবার তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে আসেন। 2জনে একসাথে নামাজ শেষ করি। নামাজ শেষ হতেই উনি উঠে বলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। আমি ওনার কথা মতো নফল নামাজ পড়ে নিই, তবে নামাজ শেষে বুঝতে পারি এটা হলো সেই নামাজ যা 2 প্রান্তের 2জন একসাথে হওয়ার শুকরিয়া স্বরূপ আদায় করে। ওই দিনের পর থেকে আমি কিছুটা ভালোবাসা পাই। কিছুটা বলতে আমাকে আগের মতো অতটা অবহেলা করতো না। অবহেলা কমে গেছে ঠিকই, কিন্তু আজও আমি ভালোবাসাটা পাইনি, জানি না কবে পাবো। হঠাৎ বাস ড্রাইভার হার্ট ব্রেক করতেই সামনের দিকে ঝুঁকে পড়ে অবন্তী আর অপরিচিতা। নিজেদেরকে তাড়াতাড়ি সামলে নেয় তারা। এতক্ষণ ধরে জিম ধরে অবন্তীর কথাগুলো শুনতে থাকা অপরিচিতা বলে, আপু তবে এখন আমার কি হবে, আমিও যে বড় একটা ভুল করে ফেলেছি। অবন্তী বলে, শোনো অপরিচিতা বোন, এখন তোমার বয়স সবে মাত্র 18 হয়েছে। হয়তো তুমি মনে করছো সেই কলেজ লাইফের রিলেশনটা অনেক মজা ছিল, সে অনেক ভালোবাসতো,
আরে বোকা মেয়ে, সে যদি তোমাকে ভালোবাসতো তবে একবারের জন্য হলেও তো তোমার পরিবারে বলতে পারতো, অথবা তার পরিবার থেকে কাউকে পাঠাতে পারতো। সে কিন্তু কিছুই করেনি। আরেকটা কথা শোনো, স্কুল কলেজ লাইফে কেউ কেউ রিলেশন কেন রাখে জানো? কেউ কেউ কেবলমাত্র একটু ফোনে গল্প করার জন্য আর কলেজ স্কুলে টাইম পাস করার জন্য রিলেশন করে। আবার কেউ কেউ রিলেশনে জড়ায় তার এই উঠতি বয়সে চাহিদা মেটানোর জন্য। একটা বার লুকিয়ে খোঁজ নিয়ে দেখো, তোমার অবর্তমানে সে হয়তো আরেকটা রিলেশনশিপে জড়িয়ে গেছে, আবার নতুন করে কাউকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি হয়তোবা এখন আমাকে বলবে, আমি যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি, আমি কেন তবে ওই ভুলটা করেছিলাম? আসলে আমার ওই ভুলের কারণেই শিক্ষা হয়েছে বলেই তো তোমাকে আজ বুঝাতে পারছি। ভুল থেকেই তো সবাই শিক্ষা নেয়। এই বলে অবন্তী অপরিচিতাকে বুঝাতে লাগলো। অপরিচিতা বলল, আপু, আমি যেমন 2 বছরের সম্পর্কের মায়ে জড়িয়ে গেছি, সে কি জড়িয়ে যায়নি? অবন্তী বলল, হ্যাঁ, এটা ঠিক বলেছ। একসাথে চলার ফলে আসলে মায়া জন্মায়, ভালোবাসা জন্মায়। প্রথম দেখাই তো কেবল সুন্দর চেহারাটাই ভালো লাগে, কিন্তু একটা কথা মনে রাখবে, 3-4 বছর রিলেশনশিপের পরে মায়ার চাইতে 3 অক্ষরের কবুল শব্দটা মায়া অনেক বেশি। হুট করে একজনকে আই লাভ ইউ বলে ফেলা যায়, কিন্তু কবুল শব্দটা উচ্চারণের সময় হৃদয়টা ছিঁড়ে যায়, চোখ থেকে আপনা আপনি পানি ঝরে। সেই পানিটা একদিক দিয়ে সুখের, অন্য দিক দিয়ে বেদনার। তুমি আজকে যদি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাও এবং ইদ্যত পালন করা শুরু করে দাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি কালকেই হাতের অনামিকা আঙ্গুলটার দিকে তাকিয়ে ভাববে এখানে অনেক যত্নের একটা আংটি ছিল। খেতে গেলে ভাববে সে কি খেয়েছে, না আমার জন্য কষ্ট পেয়ে না খেয়ে ঘুমিয়ে গেছে। ঘুমাতে গেলে ভাববে সে কি ঠিকমতো ঘুমাতে পারছে, নাকি বিছানার দিকে তাকিয়ে আমার কথা ভাবছে। তারপর দিন শেষে পরিসংখ্যান করবে, তুমি তার চেয়ে বেশি ভেবেছো, তুমি তার চেয়ে কম ঘুমাতে পেরেছো, তুমি ঠিকমতো খেতে পারোনি। তখন আবার ভাবতে শুরু করবে ওই দিন কত কষ্টের। আলহামদুলিল্লাহ কবুল শব্দগুলো বলেছিলাম, আজ এত সব তাড়াতাড়ি ভুলে চলে এলাম, আমি কি ভুল করিনি? তখন তোমার বুঝে আসবে যে হ্যাঁ, তুমি কি জিনিস পেছনে ফেলে রেখে চলে এসেছো। তখন অনেক দেরি হয়ে গেছে, তুমি আর সেই হারানোর জিনিস আগের মতো করে ফিরে পাবে না। অপরিচিতা উত্তর দেয়, আপু, তবে এখন আমি কি করব? আমাকে একটা সঠিক রাস্তা বলে দাও। অবন্তী বলল, আমি এতক্ষণ যা বললাম খুঁজে দেখো, তার মাঝেই তোমার সঠিক রাস্তা। তুমি ওইসব অতীত ভুলে এখন বাস্তবতার চিন্তা করো। এখন তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তুমি যতই অতীত ভাববে ততই তোমার পাপের পাল্লা ভারী হবে। আর তাছাড়া তুমি যদি এখন আবার সেই পুরনো প্রেমিকের কাছে ফিরে যাও, তুমি কি ভাবছো তুমি সুখী হবে? মোটেও না। ছোট থেকে ছোট ভুলে সে তোমাকে খোঁটা দিবে, তোমার একটু ভুলেই শাশুড়ি ননদের খোঁটা শুনতে হবে। তাই যা বলেছি তাই করো। যাও পিছনের সিটে গিয়ে বসো, রাতে অতীত ভুলের জন্য স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিও, আর সুন্দর করে সংসার শুরু করো। অপরিচিতা একটু চুপ থেকে আবার বলে, সত্যি যাব আপু? অবন্তী বলল, তো আর কি, যাও পিছনের সিটে যাও, আর আমার জন্য দোয়া করো যেন সব ঠিক হয়ে যায়। অপরিচিতা মুচকে এসে অবন্তীর পাশ থেকে উঠে 2 সিট পিছনে গিয়ে স্বামীর পাশে বসে। অবন্তীর মুখেও হাসি ফুটে ওঠে, মনে মনে বলতে থাকে, আল্লাহ, আমি পেরেছি। নিজে ভুল করলেও অন্যকে ভুল করতে দিইনি। আমি তাকে বুঝতে পেরেছি, আমি একটা সংসার সুন্দর করার উছিলা হয়েছি। আল্লাহ, আল্লাহ, এই কাজকে উছিলা করে তুমি আমার সংসারটা ঠিক করে দাও। আল্লাহ, তুমি ওনার মন পরিবর্তন করে দাও, এখন থেকে যেন উনি আমাকে আগের মতো ভালোবাসে, সেই ব্যবস্থা করে দাও। অবন্তী আজকে তার বাপের বাড়ি যাচ্ছিল। একা একা তো আর যাওয়ার কথা ছিল না, অবশ্যই তার স্বামী সাথে থাকতো। আসার সময় স্বামীকে অনেক বলেছিল, কিন্তু তার স্বামী আব্দুল্লাহ বলে, দেখো আমি কোন মুখ নিয়ে তোমার বাড়িতে যাব? আমি পারবো না। আব্বা আমাকে দেখলেই অপমানিত হবেন, আম্মা আমাকে দেখলেই অপমানিত হবেন। আমি কারোর দিকে মুখ তুলে তাকাতে পারবো না, কারণ মুখ তুলে তাকালেই তারা অপরাধ বোধে ভুগবে। আমি চাই না ওদেরকে অপমানিত করতে। তার চেয়ে ভালো তোমার যেতে মন চাই তুমি যাও, আমি গাড়িতে তুলে গিয়ে আসি। বাস একেবারে তোমাদের এলাকার স্টেশন হয়ে যাবে, সেখান থেকে পরে রিক্সা করে চলে যাবে। অবন্তী আর কিছুই বলতে পারে না, কারণ তার বোঝা হয়ে গেছে কি ভুল সে করে ফেলেছে। তাই কেবল মাথা চাকিয়ে সম্মতি জানায়। আব্দুল্লাহ স্ত্রীকে গাড়িতে উঠিয়ে নিজে অফিসে চলে যায়, আর সেই বাসে ওঠে অন্য আরেকটা নববিবাহিত দম্পতি। যখনই মেয়েটি তার স্বামীর সাথে না বসে বরং অবন্তীর পাশে খালি সিটে এসে বসলো, তখনই অবন্তীর মনে হলো হয়তোবা তাদের কোনো ঝগড়া হয়েছে, নয়তোবা তার মতোই কোনো সমস্যা। তখনই অবন্তীর প্রশ্নের জবাবে অপরিচিতা বলে তার জীবনে প্রথম প্রেমের গল্প, তার ভালোবাসার গল্প, এবং তার পরিবার তার অমতে তাকে বিয়ে দিয়েছে সেই গল্প। অবন্তী অপরিচিতার ভুলটা বুঝতে পেরে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলে অপরিচিতাকে বোঝাতে সক্ষম হয় যে আসলে বিয়ের সম্পর্কটাই আসল সম্পর্ক। অবন্তীর স্টেশন এসে পড়েছে, তাই নামতে যায়। তখন খেয়াল করে পিছনের সিটে তাকিয়ে দেখে অপরিচিতা তার স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছে। নিজের অজান্তে
শুনতেই হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। বাস থেকে নেমে রিকশায় ওঠে। রিকশায় বসে ভাবতে থাকে, আমি কত কিছু হারিয়ে ফেলেছি। আজ হয়তোবা উনি সাথে আসলে আমি এমন করে ওনার কাঁধে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারতাম। বাপের বাড়িতে সবাই জিজ্ঞেস করে জামাইকে নিয়ে আসছি না কেন। অবন্তী নিজের চেহারা যত সম্ভব স্বাভাবিক রেখে বলে, আসলে ওনার আজকে নাকি জরুরি কাজ আছে, তাই আসতে পারে নাই, পরে আসবে। কিন্তু অবন্তীর ভাবি বুঝে ফেলে যে অবন্তী মিথ্যা বলছে। রাতে খাওয়া দাওয়ার পরে অবন্তীকে জিজ্ঞেস করে, অবন্তী তোমার জামাই কি এখনো রাগ করে আছে নাকি, আজকে আসলো না কেন? অবন্তী ভাবির কাছে কিছুই লুকায় না, সব বলে দেয়। অবন্তীর ভাবি ওকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। একটা বাবু হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো নাই তোমার ভাইয়া আগে আমার সাথে কত রাগ দেখাইতো, কিন্তু যেদিন শুনছে আমার বাবু হইব ওই দিন থেকে তো আমি যা বলি তাই শোনে। আগে তরকারিতে একটু লবণ কম বেশি হলেই রাগারাগি করত, আর ওই দিন তরকারিতে ভুলে লবণ দিই নাই, কিন্তু চুপচাপ কষ্ট করে খাইয়া নিছে। খাওয়া শেষ কইরা তারপর বলছে, এই তরকারিতে তো লবণ মনে হয় কম হয়েছে। পরে তো আমি দেখি যে লবণই দিই নাই। আমি পরে যখন কইলাম আপনি লবণ ছাড়া তরকারি কেমনে খাইছেন, একবার বললেন তো না। পরে তোমার ভাইয়া কইতাছে, তুমি সারাদিন এত কষ্ট করো, এই গরমের মধ্যে রান্না করো, আমি একটু কষ্ট করে না হয় খাইলাম। পুরুষ মানুষের এমনিতেই রাগ বেশি, কিন্তু দেখো বাবু হইলে তখন আর রাগ করতো না, তুমি যা কইবা তাই শুনবো। অবন্তী মনে মনে ভাবে, উনি তো এখন আমাকে ভালোই বাসে না ঠিক মতো, আর বাবু। অবন্তীর ভাবি বলে, অবন্তী হইছে, এখন আর চিন্তা করন লাগতো না, যাও গিয়ে ঘুমাও। আমিও জায়গা, তোমার ভাইয়া মশারি ছাড়াই শুইয়া রইছে, যেই মশা, যাই আমি গিয়ে তোমার ভাইরে মশারি টাঙিয়ে দিতে হইব, বলেই চলে যাই। অবন্তীও নিজের মতো মশারি টাঙিয়ে শুয়ে পড়ে। তারপর স্বামীকে ফোন দিয়ে খাওয়া দাওয়ার খোঁজ নিয়ে ঘুমিয়ে পড়ে। 2 দিন পর অবন্তীর আর বাপের বাড়িতে মন বসে না, খালি ভাবির কথাগুলো চিন্তা করে। স্বামীকে ফোন দিয়ে বলে এসে নিয়ে যেতে, কিন্তু আব্দুল্লাহ আসবে না জানিয়ে দেয়। কোনো ভাবনার অন্তর না পেয়ে বাবাকে বলে ফেলে, আব্বু তুমি একটু বলো, না হলে উনি আসবে না। অবন্তীর বাবা লজ্জা সত্ত্বেও কোনো রকমের মেয়ের জামাইকে কল দিয়ে বাড়িতে আসার কথা বলল। আব্দুল্লাহ শ্বশুরের কথা ফেলতে পারল না, অবন্তীকে নিতে চলে আসলো। খাবার টেবিলে যখন সবাই একসাথে খেতে বসলো, আব্দুল্লাহ একবারও মাথাটা উঁচু করতে পারল না। পাশে তার শ্বশুরের সাথে চোকাচুকি হয়ে যায়। বিকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসলো আব্দুল্লাহ। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবন্তীকে সাজতে দেখে প্রশ্ন করে, এই রাতের বেলায় সাজুগুজু করার মানেটা কি? অবন্তী একটু লজ্জা মাখা সুরে বলে, খুব ইচ্ছে হয়েছিল তাই। আব্দুল্লাহর কিছু না বলে শুয়ে পড়ে। অবন্তী হতাশ হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে, কত কষ্ট করে সাজলাম আর উনি কিনা ঘুমিয়ে পড়ল। মনে মনে রাগে গুনগুন করতে করতে কথাটা বলেই যত্ন করে আঁচড়ানো চুলগুলোকে আওলা করে দেয় রাগে। শুয়ে কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে দেয়। রাগে উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ করে আব্দুল্লাহ পিছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলে, এত রাগ করলে কি চলে? আবেগী স্বরে উত্তর দেয় অবন্তী, কি করব তবে, কত কষ্ট করে সাজলাম আমি, আর আপনি কিনা ঘুমিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ বলল, তাই এত রাতে সাজুগুজু করার মানেটা কি, বুঝলাম না। অবন্তী বলল, কেন সেজেছি তা বুঝি, আপনি বুঝেন না? আব্দুল্লাহ বলল, না বুঝি না তো, তুমি না বললে কি করে বুঝবো কেন করেছো? অবন্তী বলল, আমার একা একা ভালো লাগে না, আপনি তো সারাদিনই অফিসে থাকেন, আর আমি বাড়িতে সারাদিন একা একা থাকি, আমার বোরিং লাগে। আব্দুল্লাহ বলল, তা ওই একা থাকার সাথে এই সাজুগুজুর কি সম্পর্ক? অবন্তী বলল, কোনো সম্পর্কই নেই, আমার মন চাইছে তাই সেজেছি। ন্যাকামি করে, কিছু যেন বুঝে না, আপনার শুনতে হবে না কিছু, বলে একটা কৃত্রিম রাগ দেখিয়ে উল্টো পাশ ফিরে শোয়। আব্দুল্লাহ অবন্তীর রাগ দেখে হেসে ফেলে। অবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, এই শোনো না, আমাদের যদি একটা ছোট্ট মেয়ে থাকতো তবে কত ভালো হতো তাই না? সারাদিন দৌড়াদৌড়ি করতো, কত ভালো হতো তাই না? অবন্তী মুখ ঘুরিয়ে আব্দুল্লাহর বুকে মাথা রাখে, বিড়াল ছানার মতো বুকের সাথে মিশে গিয়ে বলে, একটা কথা বলবো আপনাকে? আব্দুল্লাহ বলে, বলতে থাকো। অবন্তী বলে, জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবুও বলি, আমার আর ওর মধ্যে যদিও 3 বছরের একটা সম্পর্ক ছিল, কিন্তু কসম করে বলতে পারি আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। আব্দুল্লাহ বলল, অবন্তী এখন এসব কথা থাক। অবন্তী বলল, সবকিছু আপনাকে না বললে যে আমার ভিতরে শান্তি হচ্ছে না, আমার বুকটা ফেটে যায় যখন আপনি আমার সাথে ঠিকমতো কথা না বলেন। আমি অবশ্যই মানছি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও বলি প্লিজ বিশ্বাস করুন, আমাদের 8-10টা রিলেশনশিপের মতো আমাদেরটা ছিল না, আমরা অ্যাটলিস্ট কোথাও একসাথে ঘুরতে পর্যন্ত যাইনি। আমার ভুলগুলো আমি অবশ্য মেনে নিয়েছি, কিন্তু প্লিজ আপনি কখনো আমাকে চরিত্রহীন বলে মনে করবেন না। আব্দুল্লাহ বলল, অবন্তী চরিত্রহীন কথাটা হয়তো ছোট, কিন্তু এর মানে অনেক বিশাল। আমি কখনোই হয়তো তোমাকে এই কথাটা বলতে পারবো না, যদি এই কথা বলতে পারতাম তবে কখনোই তোমাকে ফিরিয়ে আনতাম না। অবন্তী থাক, আগে যা হয়েছে তা ভুলে যাও,
শুধু এতটুকুই মনে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তাই অবন্তী, এমন কথা আমার সামনে আর বলো না যাতে আমি কষ্ট পাই। অবন্তী বলল, আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি খুব ভালো করেই জানি। ইনফ্যাক্ট আমিও কোনোদিন আপনাকে এতটা ভালোবাসতে পারবো কিনা জানি না। এত ভালোবাসার পরও কেন তবে আমাকে দূরে রাখেন? আব্দুল্লাহ বলল, জানি না কেন, কেন জানি একটু রাগ জমে গিয়েছিল তোমার প্রতি। অবন্তী বলল, এটাকে রাগ বলে না, ঘৃণা বলে। আপনি আমাকে অনেক ভালোবাসতেন, তাই আমি যখন আপনাকে একটুও ভালোবাসিনি তখন আস্তে আস্তে আপনার কষ্ট লাগতে থাকে। আর সেই কষ্ট থেকেই আস্তে আস্তে আমার প্রতি ঘৃণা জন্মে গেছে। যখনই আমি চাই যে একটু আপনার বুকে মাথা রাখবো, তখনই আমার স্পর্শটা পর্যন্ত আপনার ঘৃণা লাগতে থাকে। জানেন আমার কতটা কষ্ট হয়? হয়তো আপনি বলবেন আমি অন্য কোথাও যেতে পারিনি বলেই এসে আপনার কাছে ঠাঁই নিয়েছি। আমিও এটা অনেকটাই মানি, কিন্তু বিশ্বাস করুন আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনার প্রতিও আমার অনেক মায়া ছিল, কিন্তু কেন জানি না আমি শয়তানের কাছে হেরে গেলাম। আমি পারিনি সব বলে আপনার বুকে মাথা রাখতে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলে, আমার মা শেষ মুহূর্তে এসে শুধু তোমার জন্য কষ্ট পেয়েছে অবন্তী। মা আমাকে ভরসা করার মতো কারো কাছে রেখে যেতে পারিনি, এই জন্য কষ্ট পেতে পেতে মারা গেছে। অবন্তী, মায়ের জন্য কি তোমার একটুও মায়া লাগেনি? অবন্তী ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হঠাৎই পাগলের মতো করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা আমাকে এত ভালোবাসতো, আমাকে এত আদর করত। আমাকে যেদিন বলেছিল তুই তো আমার মেয়ের মতোই, সেদিন থেকেই উনি আমার কাছে নিজের মায়ের মতোই হয়ে গিয়েছিল। জানি না তবু কেন আমি মাকে এতটা কষ্ট দিলাম। ওই কথা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়ে যায়। আজও ওই ঘরে গেলে আমার চোখে ভেসে ওঠে। উনি হাসতে হাসতে বলেছেন, তুই তো আমার মেয়ের মতোই। অবন্তী আর বলতে পারে না, পাগলের মতো কাঁদতে থাকে। আব্দুল্লাহ অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ আর বলো না, একটু শান্ত হও, নয়তো শরীর খারাপ করবে। অবন্তী একটা ভীতু বিড়ালের বাচ্চার মতো করে স্বামীর বুকের সাথে লেপ্টে থাকে। একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বেশ অনেকক্ষণ পরে অবন্তীকে চুপ থাকতে দেখে আব্দুল্লাহ বলে, এই অবন্তী, ঘুমিয়ে গেছো? অবন্তী বলে, না, আর কিছুক্ষণ এভাবে থাকতে দিন না প্লিজ। আর একটু শক্ত করে ধরেন আমাকে, যেন এতদিনের সব কষ্ট মিশে যায়। আব্দুল্লাহ বলল, অবন্তী তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা শোনো, আজকে থেকে আর অবন্তীকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, কেমন? আর এই কয়দিনের জন্য দুঃখিত, আর বকা দিব না তোমাকে। অবন্তী বলল, সত্যি এভাবে আগলে রাখবেন তো সব সময়? আর একটা কথা দিবেন আমাকে? আব্দুল্লাহ বলল, আবার কি কথা? অবন্তী বলল, আজকের পর থেকে আমি যদি কোনো ভুল করি তবে আমাকে প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা মারবেন, কিন্তু আমাকে আপনার কাছ থেকে দূরে যেতে দিবেন না। আব্দুল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে, এবার বলো ছাদে যাবে? আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। অবন্তী বলল, এই চাঁদ সবসময় উঠবে, কিন্তু আমার এখন যতটা ভালো লাগছে এই ভালো লাগা আর কখনো পাবো না। আব্দুল্লাহ মুচকে এসে বলে, এইভাবে সবসময় থাকবে তো? যদি আবার কখনো আমাকে ছেড়ে যাও আমি হয়তো বাঁচবো না। অবন্তী বলল, সেই দিনটা পৃথিবীর ইতিহাসে আর কখনো আসবে না। যতদিন বেঁচে আছি এভাবেই পাশে থাকবো, বিনিময়ে শুধু একটু ভালোবাসা দিবেন। আব্দুল্লাহ আর কিছু না বলে অবন্তীর কপালে একটা গাঢ় চুমু দেয়। অবন্তী যেন তার জীবনে সবচেয়ে বড় কিছু পায়। সে গুটি মেরে আবারও মিশে যায় স্বামীর বুকে। স্বামীর গেঞ্জি দিয়ে চোখ মুছতে মুছতে ভাবতে থাকে, এর চেয়ে সুখ আর কি হতে পারে? আর আমি কিনা অবৈধতায় সুখ খুঁজেছিলাম। সে আব্দুল্লাহর কানে কানে বলে, খুব ভালোবাসি, কখনো ছেড়ে যাব না, শুধু এভাবে একটু আদর দিও। পৃথিবীর দুই প্রান্তে দুটি মানুষ একত্রে মিলিত হলে হয়তো এভাবেই একে অপরের সাথে জড়িয়ে যায়। তারা তখন চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারে না। কোনো এক অজানা সুতো তাদের বেঁধে রাখতে চায়। হয়তো সেটা সেই 3 অক্ষরের শব্দ, কবুল। এই শব্দটা উচ্চারণ করতে যেমন কষ্ট হয়, তেমনই এটা ভেঙে আলাদা হয়ে যাওয়াও হয়তো কষ্ট। পরিশেষে একটা কথাই বলা যায়, অবৈধতার সুতোয় বাঁধার পড়ার আগেই প্রিয়জনের এই বৈধ ভালোবাসার সুতোয় বেঁধে দিতে চেষ্টা করুন। হয়তো তারা এই সুতোটা ধরেই জীবন কাটিয়ে দিতে পারবে স্বাচ্ছন্দ্যের মাঝে। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর বন্ধন, একে অপরের ভরসায় কাটিয়ে দিক সারাটা জীবন, এই কামনা করি। তো এভরিওয়ান, গল্পটা কেমন লাগছে সবাই একটু জানাবেন। আর কালকে তো ফ্রাইডে, আমি তো আপনাদের কাছ থেকে ফ্রাইডের দিন ছুটি চেয়ে নিয়েছি। ইনশাল্লাহ শনিবার থেকে আবার অনেক গল্প আসবে। ধন্যবাদ।